এডিপি বাস্তবায়নে গতি ফিরলেও পিছিয়ে আগের বছরগুলোর তুলনায় ৩ মাসেও খরচের খাতা খুলতে পারেনি ১০ মন্ত্রণালয়। বিনিয়োগ কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের শঙ্কা। ৪ মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। সার কারখানায় গ্যাস স্থানান্তর করায় সংকট। আলাদা লাইন নির্মাণ প্রকল্প অনুমোদনের অপেক্ষা। রাজধানীর কাঁচা বাজারে স্বস্তি। কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। শীতে সরবরাহ বাড়লে আরও কমার আশা। কমছে ডিমের দর, স্থিতিশীল মুদি পণ্যের দাম। মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশালে অর্ধশত হামলা, আহত শতাধিক, আটক প্রায় ৭০০। অস্ত্র ব্যবহারের অভিযোগ, খাদ্য সহায়তা না পাওয়ার দাবি জেলেদের। এবং মানিকগঞ্জে বিপাকে গবাদি পশুপালনকারীরা, প্রয়োজনে পান্না চিকিৎসক, ভ্যাকসিন, জনবল না থাকার দোহাই কর্তৃপক্ষের। মাদারীপুরে কৃষি কর্মকর্তার সংকট চরমে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। অর্থনৈতিক নানা সংস্কারে গতি ফিরেছে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। আইএমইডির প্রতিবেদন, চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে ৫.০৯%। গেল বছরে একই সময়ের তুলনায় ব্যয়ের হার বাড়লেও টাকার অঙ্কে কমেছে খরচের পরিমাণ। বাস্তবায়নের হারে ঘুরে দাঁড়ালেও এখনও বেশ পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ সবচেয়ে বেশি ব্যয় করলেও খরচের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন ও বেসামরিক বিমানসহ 10টি মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে ধীর গতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। এমএস আরিফিনের রিপোর্ট। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারের মধ্যে অনেকটাই কচ্ছপ গতিতে চলছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রতিফলন দেখা যাচ্ছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে এডিপির অর্থ ব্যয় হয়েছে মোট বরাদ্দের ৫.০৯%, যা আগের গেল অর্থ বছরের একই সময়ে ছিল ৪.৭৫%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সবশেষ প্রতিবেদনে উঠে আসা এই তথ্য কিছুটা আশা জাগালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা বেশ কম। আইএমইডির প্রতিবেদন বলছে, প্রথম ৩ মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ১২,১৫৮ কোটি ৫৭ লাখ টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে একই সময়ে ব্যয় হয়েছিল ১৩,২১৫ কোটি ৩০ লাখ টাকা। টাকার অঙ্কে ব্যয় কমেছে ৮%। এই সময়ে মোট বরাদ্দের ২৯.৮৬% ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আর ১৯.০৭% ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আর ১% খরচ করতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন, বেসামরিক বিমান সহ 10 মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বিগত কয়েক বছর ধরে বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে এবং কর্মক্ষম মানুষ কিন্তু এখনো কর্মসংস্থান বাইরে রয়েছে। যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হারটা বাড়ানো যায়, যদি বেশি বেশি প্রকল্প নেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের কর্মসংস্থান হয়, মানুষের আয় বৃদ্ধি পায়, তখন বেকার মানুষের সংখ্যা কমে যায় এবং দারিদ্র্যের হারও কমে যায়। চলতি অর্থ বছরে ১,১৯৮টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২,৩৮,৬৯৫ কোটি টাকা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের অভাবে গত ৪ মাস ধরে উৎপাদন বন্ধ নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ৩ বছর ধরে অচল অবস্থায় থাকায় পর্যায়ক্রমে কেন্দ্রের সবকটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশিকুর রহমানের পিয়ালে পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ১৯৭৪ সালে উৎপাদনে আসে। বিদ্যুৎ কেন্দ্রের ১, ২ ও ৬ নম্বর ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক আগেই কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। বর্তমানে ৩ নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রয়েছে। সবশেষ ৪, ৫ ও ৭ নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ।
শ্রমিক কর্মচারীরা বলছেন বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দের গ্যাস পাশের ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। উৎপাদন বন্ধ থাকায় কারখানা যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না অন্তত 1380 মেগাওয়াট বিদ্যুৎ। শুধুমাত্র গ্যাসের কারণে টোটাল এই 7টা ইউনিটই টোটাল বন্ধ। গত 3 মাস যাবত আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদন শূন্য হয়ে আছে শুধুমাত্র জ্বালানির জন্য। দীর্ঘদিন যদি প্ল্যান্ট বন্ধ থাকে তাহলে আস্তে আস্তে যান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যত্যয় ঘটে। বিদ্যুৎ উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি সচল করে এই নতুন গ্যাস লাইন দিয়ে। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এই গ্যাসের জন্য। আর এই গ্যাস কেন আমরা পাচ্ছি না হঠাৎ করে? সকালে গ্যাস দিলে আমরা দুপুরের মধ্যে আমাদের 3-4টা প্ল্যান্ট আমরা চালাতে পারবো। কারখানা কর্তৃপক্ষ বলছে কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটাকে চালাতে প্রয়োজন আমাদের পর্যাপ্ত গ্যাস, যতটুকু গ্যাসের প্রয়োজন ততটুকু আমরা যদি তুলতে চাই তাহলে আমরা পুরো দমে এটাকে হচ্ছে যে 1380 মেগাওয়াট নিয়ে যেতে পারবো এবং ঘোড়াশাল হাবের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো বলে আমি আশা করি। ডেডিকেটেড লাইন অর্থাৎ 24 ইঞ্চি ডায়ামিটার একটা ডেডিকেটেড লাইন, যা মনোহরদী থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত 23 কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ে আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে পুনরুজ্জীবিত ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আমি আশা করি। কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে প্রস্তাবিত গ্যাসের সঞ্চালন লাইনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 550 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। কয়েক সপ্তাহ পর রাজধানীর বাজারে 10 থেকে 20 টাকা কমেছে সবজির দাম। সরবরাহ বাড়লেও দাম আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। ডজনে 10 টাকা কমেছে ডিমের দাম। এই মুহূর্তে কারণ বাজারে আছেন রিপোর্টার সাদিক হাসান ইমন, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কারওয়ান বাজারে আজকে কিন্তু সবজির দাম কিছুটা কমতির দিকে। কাঁচামরিচ কিন্তু গত সপ্তাহের মতো 160 টাকাতেই বিক্রি হচ্ছে। শিম গত সপ্তাহে 220 টাকায় বিক্রি হচ্ছিল, আজকে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুন 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে লম্বা বেগুন। টমেটো 120 টাকা ছিল, এই সপ্তাহে 100 টাকায় বিক্রি হচ্ছে। 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শসা, ঢেঁড়স, করলা, কাঁকরোল, বরবটি, পটল, কচুমুখী। বাজারে নতুন এসেছে ফুলকপি, পাতাকপি, সেটা কিন্তু প্রতি পিস 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। পেঁপে 30 টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 80 টাকায় বিক্রি হচ্ছে, আর আলু পাওয়া যাচ্ছে 25 টাকা দরে। সব সবজির দামই কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। আর মাছের বাজারের কথা যদি বলি, মাছের বাজার কিন্তু উচ্চদরে স্থিতিশীল রয়েছে। রুই বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে, তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে, পাবদা বিক্রি হচ্ছে 350 টাকায়, আর ট্যাংরা বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায় আকার ভেদে। মুরগির বাজারে কিন্তু উচ্চমূল্য স্থিতিশীল রয়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, লেয়ার বিক্রি হচ্ছে লাল লেয়ার 310 থেকে 320 টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকায়। প্রোটিনের ক্ষেত্রে যদি বলি তাহলে ডিমের দামটা এই সপ্তাহে কমতির দিকে রয়েছে। লাল ডিম ডজন প্রতি 130 টাকায় বিক্রি হচ্ছে, 10 টাকা কমেছে। সাদা ডিম 120 টাকায় বিক্রি হচ্ছে, ডজন প্রতি 10 টাকা কমেছে। তো যদি বলি প্রোটিনের বাজারে ডিমের দাম সবজির দিকে। আর তেলের বাজারে যদি বলি, তেল 320 টাকায় বিক্রি হচ্ছে 5 লিটার তেল। গত সপ্তাহে কিন্তু যেটা 890 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 920 টাকায়। তো বিক্রেতারা বলছেন যে তাদের কমিশন আগে 5 টাকা পেত, এখন পাচ্ছে 1 থেকে 2 টাকা। আর সেজন্য তারা তেলের দাম কিন্তু যেটা আসলে স্টিকারে লেখা আছে 920 টাকা, সে টাকায় বিক্রি হচ্ছে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 25 অক্টোবর। শনিবার মধ্যরাত থেকে নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালীর জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি মৎস্য বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর বঙ্গোপসাগর ও দেশের অভয়ারণ্যে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে 22 দিনের সে নিষেধাজ্ঞা। নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালীর জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণ পরিশোধ করার আশা তাদের।
জেলেরা জানান সরকারি খাদ্য সহায়তা অনেকেই পায়নি। তালিকা হালনাগাদ করে শতভাগ জেলেদের সহায়তার আওতায় আনার দাবি তাদের। 22 দিন অবরোধের পর আমরা নদীতে মাছ ধরতে নামবো, এই জন্য জাল টলার সবকিছু গুছাই নিতে আসি। এই 25 তারিখ পর আল্লাহ দিলে জাল পাতনু। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। সাগরগামী জেলেরা যারা এখন প্রস্তুতি গ্রহণ করেছে তারা সাগরে যথেষ্ট পরিমাণে ইলিশ পাবে, তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের নদীর জেলেরাও যারা নিবৃত ছিল এই 22 দিন, তারাও প্রস্তুতি গ্রহণ করেছে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় জেলের সংখ্যা 1 লাখের বেশি। তার মধ্যে 69,000-এর বেশি জেলেকে নিষেধাজ্ঞাকালে 25 কেজি করে ভিজিএফের চাল সহযোগিতা করার কথা সরকারের। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। লিবিয়ার ত্রিপলি থেকে স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশকারী 309 জন বাংলাদেশি নাগরিককে বহনকারী বিশেষ বিমানটি সকাল 9:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তুষার। লিবিয়া থেকে যারা আসলে ফিরছেন, দ্বিতীয় দফায় যে 309 জন ফিরছেন, সেই তাদের বহনকারী যে ফ্লাইট সেটি কিন্তু 9:30-এর সময় এখানে আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে অবতরণ করেছে, আমরা যেমনটা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে থেকেই কিন্তু ধীরে ধীরে যারা রয়েছেন তারা কিন্তু বের হচ্ছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যখনই তারা আসলে বের হচ্ছেন তখনই কিন্তু যারা গণমাধ্যম কর্মীরা আমরা যারা রয়েছি তারা আসলে তাদের কি অবস্থা সেটা নিয়ে আসলে তাদেরকে জিজ্ঞেস করছে। এবং তাদের সঙ্গে কিছুক্ষণ আগেও তাদের অনেকজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তারা যেমনটা আমাদেরকে বলছিলেন যে তারা আসলে সেখানে নানান ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। সেখানকার পুলিশের বিরুদ্ধে তারা আসলে অভিযোগ আনছেন যে যখনই আসলে তারা পাসপোর্ট দেখিয়েছেন তারপরে সেই পাসপোর্ট ছুঁড়ে ফেলে দিয়ে তাদেরকে আসলে বিক্রি করে দেওয়া হয়েছে মাফিয়াদের কাছে, এরকম অভিযোগ তারা করছিলেন। পরবর্তীতে তাদেরকে অবৈধ হিসেবে বিভিন্ন জেলখানায় থাকতে হয়েছে, কেউ 2.5 মাস 3 মাস এরকম, এবং বিভিন্ন ধরনের অত্যাচারের তারা শিকার হয়েছেন, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। পরবর্তী সময়ে যদিও তারা আসলে বলছেন যে বাংলাদেশ সরকার বা ওখানকার যে দূতাবাস যারা রয়েছেন তাদের সাহায্যেই তাদের এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে, তারা দেশে ফিরতে পেরেছেন, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। এবং তারা অনেক খুশি, এবং তাদেরকে দেখেও তাদের যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু অনেকটাই আসলে চিন্তামুক্ত হয়েছেন। আমরা দেখছি যে বিমানবন্দরের বাইরে অনেকে আশপাশে কিন্তু অনেকে অবস্থান করছেন, তাদের পরিবারের সদস্যরা, তাদেরকে সঙ্গেও আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে তারা খুব খুশি তাদের পরিবারের লোকজনকে ফিরে পেয়ে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে লিবিয়া থেকে ফেরার যে 309 জন যারা রয়েছেন তাদের সবশেষ তথ্য আমার কাছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। মানিকগঞ্জে বিপাকে পড়তে হচ্ছে গবাদি পশু পালনকারীদের। খামারিদের অভিযোগ, প্রাণী অসুস্থ হলে আসেন না চিকিৎসক, পাওয়া যায় না ভ্যাকসিন। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে দেয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। মানিকগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে গবাদি পশুপালন, তবে প্রাণী অসুস্থ হলে ভোগান্তির শেষ থাকে না খামারির। তাদের অভিযোগ, গবাদি পশুর জ্বর, ছত্রাক, পেট ফোলা, গুটি বা তরকায় আক্রান্ত হলে পাওয়া যায় না ভ্যাকসিন, এমনকি ফোন করেও পাওয়া যায় না চিকিৎসকদের। সেবা পেতে ব্যয় করতে হয় অতিরিক্ত অর্থ। জেলায় দীর্ঘদিন ধরে বন্ধ ইউনিয়ন ও দুর্গম অঞ্চলের 30টি পশু সেবা ও কল্যাণ কেন্দ্র। এতে চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে গবাদি পশু। ডাক্তারের 10 দিন ফোন করছি, আমার গাভীর পেটে বাচ্চা, কিন্তু আমি পাই নাই। সরকারি কোনো সুযোগ সুবিধা সেটা আমরা আজ পর্যন্ত পাই না। যদি অসুখ টসুখ হয় তখন এলো সরকারি ডাক্তার আনলে 4,000-5,000 টাকা নেই আর কি। সরকারি কোনো ডাক্তার আমাদের এখানে দেখাশোনা করবার জন্য আসে না। হাসপাতাল থেকে ডাক্তার আসে যে আমাদের কোনো গরু বাছুর দেখবে, এরকম কোনো ডাক্তার আসেও না বা দেখেও না। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে জেলায় চিকিৎসক সহ 55টি পদ শূন্য, রয়েছে ওষুধের সংকটও। ভেটেরিনারি চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে পদের প্রয়োজন, সেই পদগুলি হয়তো আমাদের আরো কিছু যদি বাড়ানো যেত, পাশাপাশি যে পদগুলি শূন্য রয়েছে সেই পদগুলি যদি জনবলের প্রদান করা যেত তাহলে চিকিৎসা সেবাটা বেশি নিবিড়ভাবে আমরা দিতে পারতাম। প্রতি বছর ডিপার্টমেন্ট থেকে মেডিসিনের সাপোর্ট পাই, যে মেডিসিনের ওই সাপোর্টটা আসলে অপ্রতুল। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে মানিকগঞ্জে প্রায় 12,000 ছোট বড় খামার রয়েছে।
সময় সংবাদ, মানিকগঞ্জ। প্রতিটি ব্লকে একজন করে কৃষি উপসহকারী কর্মকর্তা থাকার কথা, অথচ 3টি ব্লকে আছে মাত্র একজন। মাদারীপুরে কৃষি কর্মকর্তার এমন চরম সংকটে সঠিক নির্দেশনার অভাবে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে বলে দাবি প্রান্তিক কৃষকদের। জনবল নিয়োগের আগে সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সিনাদ্দি বাজিতপুর গ্রামের কৃষক সুমন ঢালি ও আনোয়ার মাতুব্বর চলতি মৌসুমে তাদের 3 বিঘা জমিতে রোপাপন ধান রোপণ করেছেন, কিন্তু ধান পাকতে শুরু করলেও পরামর্শের জন্য ইউনিয়নের দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তার দেখা পাননি বলে অভিযোগ কৃষকের। এতে নিজেদের উদ্যোগে পাশের বাজার থেকে সার ও কীটনাশক কিনে জমিতে দিচ্ছেন ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করে। একই অবস্থা জেলার প্রতিটি ইউনিয়নেরই। 3 ফসলি জমির পরিচর্যার জন্য পর্যাপ্ত কৃষি কর্মকর্তা না থাকায় সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকেরা। পোকামাকড় লাগছে কিনা এগুলো সে দেখলে পরামর্শ দিলে আমরা সেইভাবে কাজ করতে পারতাম। জমিতে পোকা লাগে একটা কইলে হারা ওষুধ দেওয়ার একটা কেন ওই আমি না জানি তাই স্প্রে করতে চাই। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ইউনিয়নের দায়িত্বে থাকা কর্মকর্তারা। অবশ্য জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন, জনবল নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পন্ন হলেই কেটে যাবে সমস্যা। একটা চলমান নিয়োগ প্রক্রিয়া চলছে আর কি এখন, তো খুব অচিরেই হয়তো বা এটার নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেলেই ওনারা আমাদের এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মাদারীপুর জেলার 59টি ইউনিয়ন ও 4টি পৌরসভায় 181 জন উপসহকারী কৃষি কর্মকর্তার পদের বিপরীতে কর্মরত রয়েছেন 108 জন, আর 73 জন কর্মকর্তা নেই দীর্ঘদিন ধরে। জনবল সংকটে কৃষকরা পর্যাপ্ত পরামর্শ আর দিক নির্দেশনা না পাওয়ায় তাদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। পার্টিকেল বোর্ড উৎপাদন ও বিপণন খাতে নতুন ব্র্যান্ড প্লাইম্যাক্স নিয়ে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান RFL। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক RN পাল নতুন ব্র্যান্ডটির মোড়ক উন্মোচন করেন। প্লাইম্যাক্সের কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা 13 লাখ পিস পার্টিকেল বোর্ড, যা আগামী 2 বছরের মধ্যে 5 গুণ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ড প্যারাফিন মোমযুক্ত, যা পানি প্রতিরোধক হিসেবে কাজ করে বলেও জানানো হয়। এতে ব্যবহার করা হয়েছে জিরো এমিশন আঠা, যা শক্ত বন্ধন নিশ্চিত করে। এই বোর্ডের প্রতি পিসের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 1960 টাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। উত্তাল সমুদ্রে আনন্দে মেতেছেন তারা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন মানে কক্সবাজার সমুদ্র সৈকত। আর এই কক্সবাজার সমুদ্র সৈকতের যে 3 কিলোমিটার যেখানে প্রতিনিয়ত মানুষের সমাগম হয়, বিশেষ করে কলাতলি, সুগন্ধা এবং লাবণী, এই 3টি পয়েন্টে এখন হাজার হাজার মানুষ যারা সমুদ্র স্নান করছে। তবে আজকে সকাল থেকে আবহাওয়াটা একটু অন্যরকম। একদিকে তীব্র গরম, আবার মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে এবং সাগরের যে উত্তাল ঢেউ, সেটি কিন্তু ঢেউয়ের মাত্রাটা একটু উঁচু হয়েছে। এভাবেই কিন্তু এই আবহাওয়া পরিস্থিতিও আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট, সব জায়গায় কিন্তু সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। যেসব মানুষের বেশিরভাগই মানুষ কিন্তু সমুদ্র স্নান করছে। আবার অন্যদিকে বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়ির পাড়েও কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেকে বালুচরে খেলা করছে এবং পাশাপাশি কিটকটে বসে তারা সমুদ্র উপভোগ করছে। আবার অনেকে দেখছি ঘোড়ার পিঠে চড়ছে, আবার অনেকে বিচ বাইকে চড়ে বালিয়াড়ি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে তারা ঘুরছেন। এভাবেই কিন্তু বালিয়াড়ির পাড়ও কিন্তু আনন্দঘন মুহূর্ত, উৎসবমুখর অবস্থায় চলছে। আবার অন্যদিকে সাগরের যে নোনা জল, সেই নোনা জলও আমরা লক্ষ্য করছি যে বিচ বাইক রয়েছে বা জ্যাডিস্কি যেটি বলা হচ্ছে, জ্যাডিস্কি যুগে কিন্তু সমুদ্র উপভোগ করছে অনেক পর্যটক। আবার অনেকে দেখছি যে উত্তাল ঢেউ, সেই ঢেউয়ের মাঝে কিন্তু লাপিয়ে লাপিয়ে তারা সমুদ্র স্নানের পাশাপাশি তারা মেতে উঠেছেন যে টিউব রয়েছে সেসব টিউব নিয়ে। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্ত আমরা লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক পর্যটক সমাগমকে কেন্দ্র করে কিন্তু এখানকার ব্যবসার যে পরিস্থিতি সেটি কিন্তু চাঙ্গা হয়ে উঠেছে। এখানে সৈকত পাড়ার হকার থেকে শুরু করে শামুক ঝিনুক,
শুটকির দোকান থেকে শুরু করে 5 শতাধিক হোটেল মোটেল এবং যে রেস্টুরেন্টগুলো রয়েছে সবখানে কিন্তু প্রচণ্ড ভিড়, এবং এই ভিড়ের মধ্যে কিন্তু পর্যটক আসলেই তারা বলছেন, ব্যবসায়ীরা বলছেন তাদের ব্যবসা ভালো হয়, এবং সেই ভালো অবস্থায় চলছে এখন পর্যটন ব্যবসা। আর পর্যটকের আগমনকে কেন্দ্র করে লাইফগার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন সবখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে, এবং হয়রানি হলে তাদের অভিযোগগুলো শুনে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধ পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ ছাড়িয়েছে $38 ট্রিলিয়ন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে প্রত্যেক মার্কিন নাগরিকের ওপর গড়ে $1,11,000 ঋণের বোঝা রয়েছে, বাংলাদেশি টাকায় যা $1,33,00,000 বেশি। মার্কিন অর্থ বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে সরকারের ব্যয় রাজস্বের চেয়ে দ্রুত গতিতে বাড়ায় ঋণের পরিমাণ বেড়েছে। ওয়াশিংটন ভিত্তিক পিটার জি পিটারসন ফাউন্ডেশনের হিসেবে এই ঋণের মোট পরিমাণ চীন, ভারত, জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের অর্থনীতির সম্মিলিত আকারের সমান। বিশ্লেষকরা বলছেন, এভাবে ঋণের পরিমাণ বাড়তে থাকলে আগামীতে সরকারকে আরও বড় অঙ্কের সুদ পরিশোধে বাধ্য হতে হবে, যা বাজেট ঘাটতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এডিপি বাস্তবায়নে গতি ফিরলেও পিছিয়ে আগের বছরগুলোর তুলনায় 3 মাসেও খরচের খাতা খুলতে পারেনি 10 মন্ত্রণালয়, বিনিয়োগ কর্মসংস্থানের নেতিবাচক প্রভাবের শঙ্কা। 4 মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানায় গ্যাস স্থানান্তর করায় সংকট, আলাদা লাইন নির্মাণ প্রকল্প অনুমোদনের অপেক্ষা। এবং রাজধানীর কাঁচা বাজারে স্বস্তি, কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। শীতে সরবরাহ বাড়লে আরও কমার আশা, কমছে ডিমের দর, স্থিতিশীল মুদি পণ্যের দাম। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এখন